খেলার দুনিয়ায় আমরা একজন খেলোয়াড়ের ঝলমলে পারফরমেন্সটাই দেখি। এই পারফরমেন্সের পেছনে একজন খেলোয়াড়ের পরিশ্রমী নয়, কাজ করে একটা গোটা টিমের নিরলস প্রচেষ্টা। আর এই টিমের অবিচ্ছেদ্য অংশ একজন ফিজিওথেরাপিস্ট। একজন প্লেয়ার চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন, তারপর সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সুস্থতার সাথে তার মাঠে ফিরে আসা। এই নীরব এবং কঠিন যাত্রার গল্পের নায়ক কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট, একজন খেলোয়াড়ের ফিটনেস ফ্রেন্ড। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের আলোচনায় যাকে পেয়েছি তিনি একজন অভিজ্ঞ এবং দক্ষ ফিজিওথেরাপিস্ট, ডক্টর অর্পণ কর, পিটি, বিপিটি, এমপিটি। নমস্কার স্যার, সমাজ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার, আমার নাম অর্পণ কর। আমি বিগত 8 বছর ধরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি। সঙ্গে ইন্ডিয়া টিমের সাথে কাজ করে এসেছি। আর সাথে এখন ব্লাডমাউথ ক্লাবের সঙ্গে ফুটবলের সঙ্গে জড়িত আছি। ফিজিওথেরাপি নিয়ে আমার 2012 থেকে পড়াশোনা যাত্রা আমার শুরু। প্রথমে আমি পড়াশোনা করলাম পাঞ্জাবে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। তারপর মাস্টার ডিগ্রিটা আমি স্টার্ট করেছি দেরাদুন থেকে। ওখানে তারপর আমার কর্মসংস্থান স্টার্ট হয়েছে, ওটা হয়েছে অভিমন্যু ক্রিকেট একাডেমির সাথে। এখন যিনি ইংল্যান্ড টোরে আছেন, অভিমন্যু ঈশ্বরন, আমি ওর ফিজিওথেরাপিস্টও ছিলাম। আচ্ছা, একজন খেলোয়াড় এবং একজন ফিজিওথেরাপিস্টের একসাথে পথ চলা, যাত্রাটা কিরকম? বন্ধুত্বপূর্ণ না পেশাদারি কড়াকড়ি? বন্ধুত্বপূর্ণ থাকে। কারণ একটা কোচ হয়তো একটু করা হতে পারে, বাট আমরা এজ এ ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, তো আমাদের বন্ধুত্ব না হলে ওরা আমাদের কাছে অনেক কিছু লুকাতে পারে। তো সেজন্য আমরা যদি ফ্রেন্ডলি থাকি, ওরা অনেক কিছু আমাদের সাথে খুলে বলে যে ওদের কোথায় ইনজুরি আছে কি নেই। তো সেটা দিন দিন মানে আরো বন্ধুত্বপূর্ণ হচ্ছে যতদিন কাজ করছি। যারা সিনিয়র প্লেয়ার আছে, জুনিয়র প্লেয়ার আছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে বা ফুটবলে আছে, ওরা কিছু লুকায় না সাধারণত একটা ফিজিওথেরাপিস্টের কাছে। আর আমাদের প্রচেষ্টা থাকে ওদেরকে যত তাড়াতাড়ি মাঠে ফেরানোর জন্য। একটা ফিজিওথেরাপিস্ট যদি বলে দেয় না তোমার আজকে রেস্টে তুমি চলে যাবে, তাহলে ওর যে কেরিয়ারটা ওটা নষ্ট হয়ে যাবে। একটা স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাজ হয়েছে মাঠে ওকে ফেরানো যত তাড়াতাড়ি হোক। এটাই। এই যে ফিজিওথেরাপি বিষয়টার সাথে আপনি কতদিন থেকে জড়িত? আমি 2012 থেকে আমার পড়াশোনা যাত্রা শুরু হয়েছে। 2017 থেকে আমার কর্মসংস্থান আমি স্টার্ট করে দিয়েছি। তো সেটার সাথে সাথে মাস্টার ডিগ্রিটাও করেছি দেরাদুনে থাকাকালীন। এর মধ্যে আমি ইন্ডিয়া টিমের সাথে ছিলাম 2018-তে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছিলাম ইন্ডিয়ান হ্যান্ডবল টিমের কোচ ফিজিওথেরাপিস্ট হিসাবে। তারপর ছিলাম অভিমন্যু ক্রিকেট একাডেমিতে। এখন আছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথেও কাজ করছি। সঙ্গে টিএফ এর ফুটবলের কিছু কিছু ক্লাব আছে, যেমন ব্লাডমাউথ ক্লাব, মোচা ক্লাব, এগুলোর সাথে কাজ করছে। প্লেয়াররা কি মানে সবসময় ফিজিওথেরাপিস্টের কথা মেনে চলে? ধরুন চোটটা গভীর, আপনি প্লেয়ারকে বলছেন না তুমি এখন মাঠে যেতে পারবে না, তখন কি তারা মাঠে যাওয়ার জেদ করে? ওরা আমাদের কথা শোনে। জেদ করার মতন তো কিছু নেই এটার মধ্যে। আমরা আমাদের পুরো চেষ্টা করি যে একটা প্লেয়ার সঙ্গে সঙ্গে নামতে পারে। এখন অনেক টেকনিক নতুন এসে পড়েছে, যেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারছি, যেগুলো বাইরের থেকে শিখে এসেছি, এগুলো এখন অ্যাপ্লাই করছি। এই যে ফিজিওথেরাপি হিসেবে যে আপনার জার্নিটা শুরু হয়েছে, তো এই জার্নির পেছনে কোনো গল্প রয়েছে কি? সেটা আমার বাবার নাম আশিস কর। উনি একদম সুনামধন্য কোচ। উনি ইন্ডিয়া টিমের কোচ ছিল। 2016-তে উনি পাকিস্তানে গেছিল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। উনি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করিয়েছিল ওই জায়গাতে।
তো বাবা সবসময় মানে স্পোর্টসের যে একটা ফিল্ড আছে, ফিজিওথেরাপি বলে একটা জিনিস ছিল, ত্রিপুরাতে তখনও ছিল না। যখন আমি ফিজিওথেরাপি পড়তাম, আমার আত্মীয় স্বজনরা বলতো, কি ফিজিওথেরাপি পড়ছো, আগে গিয়ে মাসাজ করবে, মেসুরের কাজ করবে। যেদিন আমি ইন্ডিয়া টিমের সঙ্গে কাজ করেছি, আমি সব জায়গাতে একটু নাম হয়েছে, যশ হয়েছে, তখন থেকে আমি দেখছি যে ত্রিপুরা রাজ্যে অনেক ছেলে মেয়েরা ফিজিওথেরাপির দিকে যোগ দিয়েছে। তো সেটা আগামী দিন আরো বড় হবে, আর অ্যাওয়ারনেস নিয়েও অনেক কিছু কাজ হচ্ছে এটার প্রতি। আচ্ছা, তাহলে মানে বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে এই ফিল্ডে আসা। একদম। এই ফিল্ডে আসার পর আপনার মানে বিশেষ কোনো অ্যাচিভমেন্ট বলতে চাইবেন আপনি আমাদেরকে? বিশেষ অ্যাচিভমেন্ট হয়েছে যেরকম ম্যাম, ধরো এই আমি একজন ইন্ডিয়ান উমেন্স টিমের একটা প্লেয়ারকে রিকভার করিয়েছি একাডেমিতে থাকাকালীন। উনি ইন্ডিয়া টিমে খেলতো, তারপর 2 বছর উনি খেলতে পারছিল না, পায়ে চোট ছিল, সার্জারি হয়েছে। ওনাকে আবার ইন্ডিয়া টিমে ফেরানোর ব্যবস্থা একটা ফিজিওথেরাপিস্ট করতে পেরেছে। সেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো সেই সাথে মানে একটা ত্রিপুরা রাজ্যের ছেলে হয়ে ভারতের নামটা মানে নিজের বুকে লাগাতে পেরেছি, ওটা অনেক বড় আমার জন্য অ্যাচিভমেন্ট মনে হয়। এটা যেমন আপনার অ্যাচিভমেন্ট, আমি বলবো যে আপনি আমাদের গর্ব, এটা আমাদেরও গর্বের বিষয়, আমাদেরও অহংকারের বিষয়। আচ্ছা, তো মানে খেলার সময় প্লেয়ারদের চোট লাগে, তো মানে কোন ধরনের চোটের মানে দেখা যায় বেশি, বা সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হয়? হ্যাঁ, চোটের সংখ্যা বেশি থাকে, যেরকম ক্রিকেটে প্রতিটা গেমে আলাদা থাকে। যেমন ক্রিকেটের থেকে হ্যান্ডবলের এন্ডুরেন্স গেমটা বেশি, তারপরে ফুটবলে এজিলিটি বেশি দরকার পড়ে। তো ক্রিকেটে যেরকম আমরা দেখি আঙ্গুলে বেশি চোট লাগে, তারপরে নিতে বেশি থাকে, সেম ফুটবলে থাকে। যেমন হ্যান্ডবলের সাথে আমি বেশি কাজ করেছি, ওটাতে শোল্ডার ইনজুরিটা বেশি থাকবে, কারণ ওটা ফাস্টেস্ট গেম ইন অলিম্পিক্স। স্পোর্টস ফিজিওথেরাপিতে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কিরকম থাকে? দেখুন, মানে ডাইরেক্ট ট্রিটমেন্ট আমরা কোনোদিনই করতে যাই না। আমাদের প্রি অ্যাসেসমেন্ট থাকে, একটা প্লেয়ারের স্ক্রিনিং থাকে। কোনো একটা সিজন স্টার্ট হচ্ছে, তার আগে একটা স্ক্রিনিং হয়। স্ক্রিনিংটাতে ওর অ্যাসেসমেন্ট করা হয় প্রতিটা মাসেলের প্রতি, প্রতিটা জয়েন্টের উপরে। তো যখন অ্যাসেসমেন্টটা হয়, ওটার মধ্যে আমরা বুঝতে পারি যে ওর কোনটা উইকনেস আছে, কোন মাসেলটা টাইটনেস আছে। যখন ওইটার মানে ওকে একটা এক্সারসাইজ দেওয়া হয় পার্টিকুলার, যেটা প্রি হ্যাব বা পোস্ট, যদি ইনজুরি থাকে ওটাকে পোস্ট রিহ্যাব হিসেবে দেওয়া হয়। তো ওইটা ওকে হেল্প করে রিকভার করার জন্য, যাতে মানে যখন খেলা চলাকালীন ওর কোনো ইনজুরি না আসে। আপনি তখন বলছিলেন যে অ্যাওয়ারনেস এর ব্যাপারে, তো এই যে ফিজিওথেরাপি এবং অ্যাওয়ারনেস, মানে এই বিষয় নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন? তাহলে কি ধরনের কাজ? অবশ্যই কাজ করছি। 2023 সাল থেকে, না 2024 সাল থেকে আমরা একটা আলাদা অর্গানাইজেশন স্টার্ট করেছি। স্টেট গভর্নমেন্টের যে ডক্টর সেল আছে, ডক্টর সুশান্ত রায়ের আন্ডারে স্টেট ফিজিও ফোরাম। তো স্টেট ফিজিও ফোরামের আন্ডারে 8 থেকে 9টা প্রোগ্রাম হয়েছে। তো এখন ওইগুলোর আন্ডারে আমরা অনেকজনই গিয়ে ক্যাম্প করছি, হেলথ ক্যাম্প করছি। তো ইদানিং একটা টেনিসে স্পোর্টস অ্যাসেসমেন্ট ক্যাম্প, যেটা ত্রিপুরা রাজ্যে প্রথমবার হয়েছে। তো এটা আমি অর্গানাইজ করিয়েছিলাম। তো আগামী দিন ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে 7 তারিখ হবে, সেপ্টেম্বর 7 তারিখ। সেদিন আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে, সেগুলো আগামী দিন আপনি জানতে পারবেন, আপনাদের বলা হবে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, ফিজিওথেরাপিস্ট হিসেবে তো আপনার বিভিন্ন জায়গায় কাজ করার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, তো সেটা সম্পর্কে একটু জানবো। যেমন মোটামুটি আমাদের রাজ্যে যতগুলো খেলা আছে সবগুলোর সাথে কাজ করেছি। আমাদের খেলো ইন্ডিয়া প্রজেক্টে আমি 2 বছর কাজ করে সেরেছি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিলাম, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে কাজ করেছি, ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেছি। তো বিভিন্ন অ্যাসোসিয়েশনে কাজ করার ক্ষেত্রে আমার এটাই লাভ হয়েছে যে
কোন গেমটাতে কি কি নতুন ইনজুরি আছে সেটা আমি বলতে পারবো না। খেলো ইন্ডিয়াতে কাজ করার পর অ্যাথলেটিক্স, জুডো, যেগুলো আমরা বইয়ে পাইনি, প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পেরেছি। ডাইরেক্ট ট্রিটমেন্ট না অ্যাসেসমেন্ট বেসড ট্রিটমেন্ট সব থেকে ভালো, যেটা সবার করা উচিত। অ্যাসেসমেন্ট বেসড ট্রিটমেন্ট না করলে, আমি যদি আপনাকে শুধু একটা ইলেকট্রিক থেরাপির উপর রেখে দিই, ওটাতে আপনার রিকভারি কিছু আসবে না। দুদিন পরে আপনিই বলবেন যে স্যার আমি তো কিছু ঠিক হয়নি, আমার কি করা উচিত নেক্সট। তো অ্যাসেসমেন্ট বেসড করলে আপনার পোস্টারের প্রবলেম আছে না গেট প্যাটার্নের প্রবলেম আছে, ওটার উপর আমরা কাজ করতে পারবো। আমরা প্রায়ই শুনে থাকি যে আল্ট্রাসাউন্ড থেরাপি বা আইএফটি, তো মানে সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট কি মানে সরাসরি দেখতে পান, নাকি যন্ত্র আর একজন খেলোয়াড়ের পারস্পরিক রেসপন্সের উপরে বিষয়টা নির্ভর করে? এটা একটা প্রবলেম আছে, অনেকদিন ধরেই চলছে। আমাদের জুনিয়র ফিজিওথেরাপিস্টরাও এটা বলে যে আমাদের সিনিয়র ডাক্তাররা অনেক সময় ডাইরেক্ট আল্ট্রাসাউন্ড আর টেন্স লিখে দেয় বা এফটি লিখে দেয়। সেক্ষেত্রে বলবো একটা ফিজিওথেরাপি সে অভিজ্ঞতা আছে যে ওর মানে কি প্রবলেম আছে লোকটার, ওর পোস্টারের প্রবলেম আছে না গেট প্যাটার্নের প্রবলেম আছে, ওরা চেক করতে পারবে। আমাদের অনেকগুলো স্পেশাল টেস্ট থাকে, তো ওই স্পেশাল টেস্টের দৌড়াতে আমরা বুঝতে পারি যে ওনার কি হয়েছে, কি ট্রিটমেন্ট করলে ভালো হবে। তো ফিজিওথেরাপির তো বিভিন্ন বিভাগ রয়েছে, হ্যাঁ, তো সেই বিভাগগুলো সম্পর্কে যদি একটু বলেন। যেমন আমি স্পোর্টসে আছি, তাছাড়া আছে অর্থোপেডিক্স আছে, মাস্কুলোস্কেলেটাল আছে, গাইনোকোলজিস্ট আছে, দেন পেডিয়াট্রিক্স আছে, নিউরো ফিজিওথেরাপি তো সবথেকে বেশি চলছে আমাদের এখানে এখন। আচ্ছা, একজন ফিজিওথেরাপিস্ট কি শুধু প্লেয়ারের মানে শারীরিক দিকটাই দেখেন, নাকি তার মনোবল ধরে রাখার ক্ষেত্রেও ফিজিওথেরাপিস্টের ভূমিকা থাকছে? সেটাতে মনোবল থাকে, কারণ আমি প্রথমেই বলেছি আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণটা সব থেকে বেশি থাকে একটা সাপোর্টিং স্টাফ হিসাবে। তো ওরা আমাদের কাছে বলে যে ওদের প্রবলেমটা কি, তো ওদের সাইকোলজিটা আমরা বুঝতে পারি যে ওরা কি চাইছে, ওদের কি করলে ভালো হবে। তো সকাল থেকে ওদের সাথে আমাদের থাকতে হয়, যখন আমরা টিমের সাথে বাইরে যাই ওদের মেডিটেশন দিয়ে আমরা স্টার্ট করি, দেন ওদের সাথে কথা বলি যে তোমাদের কি প্রবলেম আছে বলো, তুমি কি অন্য কিছু চিন্তা করছো, তো এগুলো নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি। তো আমরা কোচের সাথে ডিসকাস করে তো ওকে একটা সলিউশন দেওয়া হয়। অনেক সময় আজকাল আমরা দেখছি যে অনেকেই নিজেকে মানে ফিজিওথেরাপিস্ট বলে পরিচয় দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তাদের কোনো প্রফেশনাল ট্রেনিং বা ডিগ্রি থাকছে না। তো এই যে কোয়াক থেরাপিস্ট সাধারণ মানুষ কি করে বুঝবে? ত্রিপুরা রাজ্যে এত কোয়াক ফিজিওথেরাপিস্ট ভরে গেছে যে এটা মানুষের জন্য খুবই ক্ষতি হচ্ছে। ওদের জন্য যারা ফিজিওথেরাপি নিয়ে কাজ করছে বা প্রফেশনালি আছে ওদের খুবই ক্ষতি হচ্ছে। যেমন আগরতলার উপরেই অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার আছে, ঠিক আছে, অনেকজন অভিজ্ঞতা আছে, আর যাদের ফিজিওথেরাপি ডিগ্রি নেই ওরা দিনকে দিন কাজ করে যাচ্ছে, পয়সা নিচ্ছে, কিন্তু পয়সার বিনিময়ে যে পেশেন্টটা ঠিক হবে ওইটা আর কিছু হচ্ছে না। তো সেজন্য আমি আমার বন্ধুদের বলবো যে আপনারা যখনই কোনো ফিজিওথেরাপিস্টকে হায়ার করবেন আপনি জিজ্ঞেস করবেন আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনি ডিগ্রি করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, না কোনো সার্টিফিকেট আছে। সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। ইদানিং এবছর আমাদের যে পিএম স্যার নরেন্দ্র মোদীজি উনি এনসিএইচপি অ্যাক্ট লাগু করেছেন, ওটার আন্ডারে এখন যতজন ফিজিওথেরাপিস্ট আছে ওদের রেজিস্টার করতে হবে প্রথমত, যেটা কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। এটা চালু হওয়ার পরে এই এখন কে অরিজিনাল ফিজিওথেরাপিস্ট সবার কাছে কার্ড থাকবে, এখন কার্ড দেখাতে বললে ওখানে আর কারোর প্রবলেম আসবে না যে কে অরিজিনাল ফিজিওথেরাপিস্ট কে কোয়াক ফিজিওথেরাপিস্ট।
আচ্ছা, তখন সাধারণ মানুষ যে বিভ্রান্তির শিকার হচ্ছে সেটা থেকে মানুষ পরিত্রাণ পাবে এই সিস্টেমটা হলে। ঠিক। একজন প্লেয়ারের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আর একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা, দুটোর মধ্যে কতটা তফাৎ রয়েছে? ম্যাম, যেরকম ওদের অ্যাসেসমেন্টটা খুব দরকার একটা প্লেয়ারের ক্ষেত্রে, আর একজন সাধারণ মানুষ ও ফিজিওথেরাপিস্টের কাছে আসছে, উনি এসে এবার যখন দেখাবে তখন ডক্টর প্রেসক্রাইব করবে বা ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রেসক্রাইব করবে যে ওনার কি করা উচিত, কি ট্রিটমেন্ট ওনার জন্য ঠিক আছে। বাট একটা স্পোর্টস ফিজিওথেরাপি মানে স্পোর্টস প্লেয়ারদের জন্য আগের থেকেই ওর অ্যাসেসমেন্ট হলে ওর ইনজুরি আসবে না। আমরা এটা খুব চেষ্টা করি। আর খেলাধুলা এমন একটা জিনিস, ইনজুরি আসবেই। আপনি যতই নিজেকে বাঁচান, অল্প স্বল্প নিগেলস গুলো থাকবে, এগুলোকে বাঁচিয়েই আমাদের খেলাধুলা করতে হবে। বর্তমান সময়ে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তো অনেকেই আমরা মানে ফিজিওথেরাপির দিকে ঝুঁকছি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের মানে রোগ থেকে বা বিভিন্ন ব্যাধি থেকে নিজেকে ভালো রাখার জন্য মানে ফিজিওথেরাপি কতটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে? যেমন আমাদের জেরিয়াট্রিক ফিজিওথেরাপি বলতে একটা পার্ট আছে, যেমন বয়স্ক লোকদের নিয়ে আমরা একসাথে গ্রুপ ফিজিওথেরাপি করাই। তো ওটাতে কি হয়, সবাই একসাথে থাকে, বয়স্ক লোকরা একসাথে থাকলে ওরা ইন্টারেস্টেড হয় যে আচ্ছা এই এক্সারসাইজটা করি, ওকে দেখে আমি এটা করি, দেন ওইটা আমাদের খুব ভালো হয়। আর জেনারেল পাবলিকদের জন্য আমি বলবো ওদের এক্সারসাইজের উপরে বেশি কাজ করাটা দরকার। সবকিছুর জন্য যে আপনি ওষুধের প্রতি দৌড়াবেন, আপনি একটা সাধারণ জিনিস দেখুন, আপনার এখন ব্যাক পেন হয়েছে, ঠিক আছে, আপনি মেডিসিন খাচ্ছেন, তৎক্ষণাৎ কমবে, কিন্তু আপনার কিন্তু পোস্চার যদি ঠিক না থাকে ওটা কিন্তু জায়গাতে আসবে না। তো সেই জন্য আপনার এক্সারসাইজ করলে আপনার পোস্চার জায়গাতে আসবে, আপনার পেইন ধীরে ধীরে রিডিউস হবে। আপনার তো মানে অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমাদের আলোচনায় যেটা উঠে এলো। তো ক্রিকেটের দুনিয়ার কোনো তারকার সাথে আপনি কাজ করেছেন বা কাজ করার পর অভিজ্ঞতা কেমন? যেরকম আমি অভিমন্যু ঈশ্বরের সাথে কাজ করেছিলাম, আমি প্রথমেই বললাম, তো ও খুব ডাউন টু দি আর্থ ছেলে। আমরা একসাথে ঘুরতে যেতাম, একসাথে খেলতাম, একসাথে রিহেব ক্লাসগুলো করতাম, এগুলো আমাদের খুব কাজে লাগতো। তারপরে হয়েছে স্নেহা রানা, ইন্ডিয়ান ওমেন টিমের প্লেয়ার। তারপরে আফগানিস্তানের টিমের সাথে কাজ করেছি একটা ম্যাচে, এটা দেরাদুন থাকাকালীন। তো ওদের সাথে আমার ভালো এখনো পরিচয় আছে, তো আমি ওদের সাথে মাঝে মধ্যে কথা হয়। তো পরিবারের ক্ষেত্রে এখানে আমার থাকতে হয়, সেজন্য এখন আর ওইখানে গিয়ে কাজ করা হচ্ছে না। মানে ধরুন আপনি বড় কোনো অপরচুনিটি পেলেন, আপনার যেতে হবে ত্রিপুরার বাইরে, তখন আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। একদম অবশ্যই, কারণ আমরা চাইবো যে আপনার কাছে এরকম সুযোগ আসুক এবং আমাদের রাজ্যের নাম আপনি উজ্জ্বল করবেন। আজকাল খেলার দুনিয়াতে মানে প্রিহেভ একটা শব্দ খুবই শোনা যায়। হ্যাঁ, তো এই প্রিহেভ ব্যাপারটা কি? একটা থাকে রিহ্যাব, প্রিহেভ। যেমন প্রথমে বলেছি আপনাকে অ্যাসেসমেন্ট করার পরে ওনার ধরো এখন একটা মাসেলে উইকনেস আছে বা ওর টাইটনেস আছে, তখন ওকে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া হয়। তো স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং এর কোচ যে আছে ওনার সাথে আর ফিজিওথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি যিনি থাকবে, আমরা একসাথে মিলে এই প্রিহেব পার্টটা আমরা চালাই। মানসিক প্রস্তুতি, ওয়ার্কআউট এবং থেরাপি সবকিছু মিলিয়ে একজন ইনজিওর্ড প্লেয়ারের রিকভারি প্ল্যানটা আপনি কিভাবে তৈরি করেন? এটার জন্য আমাদের যেমন কোচ থাকে, কোচ থাকবে, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ থাকে, দেন ফিজিও, আর অনেক সময় সাইকোলজিস্ট যদি থাকে অনেক টিমের সাথে,
যেমন যখন ইন্ডিয়া টিমের সাথে বাইরে গেছি তখন আমরা সাইকোলজিস্ট পেয়েছিলাম। তো আমরা সবাই মিলে আলোচনা করে ওর জন্য কি বেস্ট হবে একটা প্ল্যান তৈরি করি, সেটা প্লেয়ারটার জন্য বেনিফিটেড হয়। আপনি তো দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করছেন, তো মানে এমন বিশেষ কোনো মুহূর্ত বা মানে বিশেষ কোনো মেমোরেবল ইনসিডেন্ট যেটা মানে আপনার কাছে প্রচন্ড স্মরণীয় হয়ে থাকবে, এমন কিছু কি আমাদের সাথে শেয়ার করতে চাইবেন আপনি? এটাতে নেগেটিভ পার্টও আছে, গুড পার্টও আছে। যেমন ধরুন, আমি সবাইকে বলবো যে যারা এই মাঠের সাথে জড়িত আছে সবার সিপিআর শেখা খুব দরকার। 2019-এ মিঠুন দেববর্মা নামের একটা প্লেয়ার ছিল, ও মাঠে একটা চক্কর দেওয়ার পর ও পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কোলাপস করে গেছে, ওকে সিপিআর দেওয়া হয়েছে। তখন এমবিবি মাঠে আমাদের প্র্যাকটিস চলছিল, তো 10 মিনিট পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে যাওয়ার পরে এক্সপায়ার্ড বলা হয়েছে। তো ওইটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমরা কিছু করতে পারিনি বেশি, কারণ ও কোলাপস করে গেছে ওই জায়গাতে। ওইটার জন্য খুবই দুঃখ হয় মাঝে মধ্যে। আর স্মরণীয় বলবো, যখন ইন্ডিয়া টিমের কাগজটা আমার হাতে এসেছে যে আমি ইন্ডিয়ার সাথে কাজ করব, ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই যে আপনি এখন বললেন সিপিআর, এই সিপিআর টার্মটা কিন্তু আমাদের অনেকের কাছে পরিষ্কার নয়, তো এই বিষয়টা কি? ধরুন কেউ খেলছে, খেলতে খেলতে ওর হার্ট স্টপ হয়ে গেছে, তো যখন আমরা প্রেস করি হার্টে, এটা টেকনিক শেখার জন্য আপনার একদিন দরকার পড়ে, আর এটা প্রতিটা প্লেয়ারের দরকার। প্লেয়ার বলুন, কোচ বলুন, যারা সাপোর্টিং স্টাফ থাকে সবার শেখা দরকার, যে একটা ফিজিওথেরাপি শুধু শিখবে সেটা না। এই যে আপনাদের যে মানে পুরো একটা টিম, হ্যাঁ, মানে এই টিমটার মধ্যে মানে কোঅর্ডিনেশন ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, বা আপনারা কিভাবে এটা মেনটেন করেন? টিম ওয়ার্ক করার জন্য আমাদের সাথে থাকে ম্যানেজার, উনি সবকিছু গাইড করেন যে কার কোনটা কাজ থাকবে। আর আমরা কাজ করতে করতে সেটা বুঝতে পারি যে আচ্ছা ওকে এতটুক পার্ট দিতে হবে, ওকে এতটুক পার্ট দিতে হবে, তো যে যেভাবে কাজ করবে, তো ওইটা দিয়ে আমাদের টিম বন্ডিংটা ভালো হয়। আর বন্ধুত্বপূর্ণ তো সবাই থাকেই টিমে, প্রবলেম এটা ফ্যামিলির মতো। যখন একটা টিমে থাকবো আমরা, আমাদের ওইটা ফ্যামিলি চিন্তা করতে হবে। টিমে হার জিত তো আছেই, টিম যখন হারে তখনও আমাদের কষ্ট হয়, টিম জিতলে ওইটা আমাদেরও খুব খুশি হয়। তো আপনি তো এখন ব্লাড মাউথ ক্লাবের সাথে আছেন, হ্যাঁ, তো মানে সেখানে আপনার অভিজ্ঞতা বা অনুভূতি সম্পর্কে জানবো। ব্লাড মাউথ ক্লাবে আগের মাস থেকে কাজ করছি। ইদানিং রাখাল শিল্ড টুর্নামেন্টটা গেছে, ওখানে আমরা রানার্স আপ হয়েছি, জিততে পারিনি, এটা একটা দুঃখ থাকবে ঠিকই। ওইটাতে একটা বড় ইনজুরি হয়েছিল আমাদের একটা প্লেয়ারের, ও মাথায় চোট পেয়েছে, সঙ্গে সঙ্গে ওকে হসপিটালাইজড করতে হয়েছে। নেক্সট, টিম খুবই ভালো, খুব সাপোর্টিভ ক্লাব, এটা যা চাইছি সঙ্গে সঙ্গে আমি পাচ্ছি, কারণ একটা ফিজিওথেরাপিস্টের অনেক কিছু দরকার পড়ে টিমটাকে চালানোর জন্য। আমরা কিন্তু আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি, তো একেবারে শেষে আপনার কাছে যেটা আমার প্রশ্ন থাকবে যে নতুন প্রজন্মের যারা প্লেয়ার, তাদের জন্য আপনি কিছু মেসেজ দেবেন কি? হ্যাঁ, দেখো, তোমাদের উচিত তোমাদের কোচ যে থাকে, তোমার ফিজিও যে থাকবে বা ট্রেনার যে থাকবে, ওদেরকে রেসপেক্ট করো, ওদের কথা শোনো, ওরা যা চাইছে ওরা তোমার ভালোর জন্যই চাইছে। আগামী দিন এটাই তোমাকে রেজাল্ট দেবে। আজকে আমি ফিজিওথেরাপিস্ট হয়েছি বা যারা কোচ আছে, ওদেরকে যদি তোমরা সম্মান না করো, একদিন তুমিও ওই জায়গায় যাবে। তো এটা একটা থাকবে যে রেসপেক্ট করো তোমার ফেলোমেটস, টিমমেটস, কোচেস, এভরিওয়ান। সত্যি
রেসপেক্ট বিষয়টা, সে ছোট হোক বা বড় হোক, আমার যদি রেসপেক্ট পেতে হয় আমার আগে রেসপেক্ট দিতে হবে। আমাদের আজকের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে। আমরা আজকের আলোচনায় আমাদের উঠে এলো মাঠের বাইরের কিছু বিষয়। আমরা সবসময় মাঠের মধ্যে যা চলতে থাকে সেটাই দেখি, কিন্তু মাঠের বাইরের বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এলো। আর আমাদের সাথে ছিলেন ডক্টর অর্পণ। তো স্যারকে অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে এবং আমাদের দর্শক বন্ধুদের সাথে আপনি ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে সমাজ দর্পণের পরবর্তী পর্বে নতুন কোনো মুখ এবং নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।